দীপ্ত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ, কাল প্রতীক বরাদ্দ। ঢাকার ২০ আসন থেকে সরলেন ২৭ জন। দেশ উদার না উগ্রপন্থীদের হাতে যাবে নির্ধারণ হবে আগামী নির্বাচনে, জানালেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, পলিসি সামিটে জামায়াত আমির। ওষুধের মূল্য বেঁধে দেয়া অযৌক্তিক বলছেন উৎপাদনকারীরা, বাধ্যবাধকতার বিষয়টি বাজার বিরোধী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঢাকার ২০টি আসন থেকে সরে দাঁড়িয়েছেন ২৭ জন। পাবনা ১ ও ২ আসন ছাড়া বাকি ২৯৮টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত সংখ্যা জানা যাবে কাল। একই সাথে চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন। এদিকে সিইসি জানিয়েছেন, পোস্টাল ব্যালট কার্যক্রম সফল হলে বাংলাদেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল হয়ে থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে বৈধতা পেয়েছিলেন ১৬২ জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জামায়াত এবি পার্টি, এনসিপি ও খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের ২৭ জন নির্বাচন থেকে সরে গেছেন। এতে ঢাকার ২০ আসনে চূড়ান্ত প্রার্থী থাকলেও ১৩৫ জন। দেশের বিভিন্ন আসন থেকেও মনোনয়ন প্রত্যাহার করেছেন অনেক প্রার্থী। দলীয় ঐক্যের আসন সমঝোতা ঘিরে সরেছেন অনেকে। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে, এরপরই শুরু হবে প্রচারণা। এদিকে পোস্টাল ভোটিং সিস্টেম বিষয়ে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল ইসির। এই কার্যক্রম সফল হলে বাংলাদেশের নাম বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে। হয়তোবা একদিন বাংলাদেশ এই পোস্টাল ভোট যে সাকসেসফুলি করতে পারলো, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা পোস্টাল ব্যালট বিতরণ সহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আমার সেই ভোটটা তো আমি আমার দলের পক্ষে পেতে পারতাম। সমস্যা সমাধানে দূতাবাসগুলোকে সতর্ক করা হয়েছে জানিয়ে ইসি কর্মকর্তারা বলেন, কেউ পোস্টাল ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করলে জাতীয় পরিচয়পত্র ব্লক কিংবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেবে ইসি। আমরা মিশনকে সতর্ক করেছি। এখন দেখবেন স্যার, অধিকাংশ দেশে এখন আইডি কার্ড ব্যতীত, নিজস্ব আইডি কার্ড ব্যতীত কারোর কাছে কারোর খাম স্যার হস্তান্তর করছে না। 40টি দেশ থেকে ১৫,২৮,০০০-এর বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক হিসাব নিকাশ ও জোটের প্রার্থীকে বিজয়ী করতে দেশের বিভিন্ন আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন অনেকেই। কাল প্রতীক পাওয়ার পর প্রচার শুরু করবেন চূড়ান্ত প্রার্থীরা। বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৪৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বরিশাল ৫ সদর আসন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোয়াজ্জেম হুসাইন হেলাল। রাজশাহীর ৬টি সংসদীয় আসনের মধ্যে ২টি থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন রাজশাহী ১-এ বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক এবং রাজশাহী ২-এ এলডিপির মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফজলুল করিম। সিলেটের ৬টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, শেষ দিন বিএনপির ১ জন, এনসিপির ৩ জন, জামায়াতের ৩ জন, খেলাফত মজলিসের ২ জন ও গণ অধিকার পরিষদের ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নারায়ণগঞ্জ ১, ২ ও ৪ আসন থেকে খেলাফত মজলিসের ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৪৭ জন প্রার্থী। দলীয় নির্দেশ থাকার পরও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি সুনামগঞ্জ ১ আসনের জামায়াত নেতা তোফায়েল আহমেদ খান। সমর্থকরা দলীয় কার্যালয়ের ভিতরে আটকে রাখলে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের অফিসে যেতে পারেননি।
নোয়াখালীর বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 5 জন। এর মধ্যে নোয়াখালী 6 হাতিয়া আসনে রয়েছেন জামায়াতের শাহ মাহফুজুল হক। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে 3টি থেকে মোট 6 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফেনীর 3টি আসনের মধ্যে মোট 4 জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া দিনাজপুরের 6টি সংসদীয় আসন থেকে মোট 5 জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যেভাবে আবেদনপত্র আমরা জমা নিয়েছিলাম। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগেই দ্রুত উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা জানান। তিনি বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির 119তম এবং অন্তর্বর্তী সরকারের প্রথম সভায় এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রেস সচিব বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত হওয়ার ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। রাজধানীর করাইলের বস্তিতে যারা কাঁচা ঘরে থাকেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য ফ্ল্যাট বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার রাজধানীর মহাখালীতে টিএনটি মাঠে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তিনি। করাইল বস্তির বাসিন্দাদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি সেখানে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন তারেক রহমান। করাইল বস্তি এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন, বিএনপির কাউকেও কোনো ইউনিটকেও আমরা দেওয়ার অভিনন্দন জানাই করতালির মাধ্যমে। এই করাইলবাসী, হাজার হাজার করাইলবাসী আমাদের, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই। আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন, এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে, আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। দেশ উদার না উগ্রপন্থীদের হাতে যাবে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে, সেই সাথে অন্যরা অপকর্ম চাঁদাবাজি করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দেশ গঠনে তার ভূমিকা তুলে ধরেন বক্তারা। জিয়াউর রহমানের সততা ও আদর্শ ধারণ করে নেতাকর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তার আমলে 9টা টেক্সটাইল মিল হয়েছে, সার কারখানা হয়েছে, সুগার মিল হয়েছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হয়েছে। অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সংস্থান বলেন, একটা দরিদ্র তলাবের ঝুঁকি থেকে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করে। বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি দল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চালাচ্ছে, এদিকে নজর রাখতে হবে। একটি হলো বাচ্চা আর একটি বড়, বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে
সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে। আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা করে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। অতীতে যারা বাংলাদেশকেই স্বীকার করেনি তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসি থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। বিএনপির জয় ঠেকাতে পরিকল্পিতভাবে দুটি দল প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তোমরা কিছুটা বেঈমানি করেছো। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থেই আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য দলীয় নীতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পলিসি সামিট 2026-এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ। সূচনা বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করা হবে তা তুলে ধরেন। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসন হবে জবাবদিহিমূলক এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জানিয়ে জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজনের বদলে ঐক্য, আশা ও নিরাময় হবে রাজনীতির ভিত্তি। আর ভিত্তিকে মজবুত ও টেকসই করতে গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তিনি জানান, রাষ্ট্র ও নাগরিক, সরকারি ও বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে উঠবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকালে গণভবনে তৈরি করা জাদুঘর পরিদর্শন করেন তিনি। জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এ সময় 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন তিনি, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমনপীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং 24শে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক এক দিকে যাওয়ার জন্য তাগিদে দাঁড়াতে অত্যাচার করে, আমার দিকে আসতে হবে না, খবরদার। এবং ঠিক মনে সে মনে করছে ঠিক করছে এটা। সে সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাই, আমি প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তির লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত লেখা দিয়ে দেওয়া। সম্প্রতি সরকার 135টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দিয়েছে। একে অযৌক্তিক বলছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় ওষুধের মূল্য নির্ধারণের কথা বলা হলেও এটি বাস্তবায়নযোগ্য নয়। ওষুধ শিল্প সমিতি বলছে, কোম্পানি মোট উৎপাদনের অন্তত 25% অত্যাবশ্যকীয় ওষুধ রাখার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে তাও বাস্তবতা বিবর্জিত ও বাজার বিরোধী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কোনো দেশের জনগণের মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণের জন্য অপরিহার্য এমন ওষুধকে অত্যাবশ্যকীয় বলা হয়। এর মধ্যে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হাইপারটেনসিভ এবং সাধারণ রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবায় রোগী নিজস্ব ব্যয় কমানোর জন্য নতুন করে ১৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে প্রথম ধাপে ১১৭টি, দ্বিতীয় ধাপে ৪৩টি এবং সর্বশেষ ১৩৫টি মিলে মোট ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের শতকরা ৮০% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। কিন্তু ওষুধ শিল্প মালিকদের সাথে কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ওষুধের উৎপাদন ব্যয় একরকম নয়, তাই সরকারের এই সিদ্ধান্তে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে। এতটাই অপাংতেয়, অথচ আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বাস্তবায়ন হবে আমাদের উপরে, বাট আমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা নিজেরা যে আবার আপনার মিডিয়াতে বলতেছেন আমরা ওনাদের মতামত নিছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেদিন এই জন্য যে উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, কেউ কি সমিতি বা সমিতির নেতৃবৃন্দের কারোর সাথে আমাদের সাথে বসছেন, কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে? বলেন নাই। তিনি জানান, কোম্পানিগুলোর মোট উৎপাদনের যে ২৫% অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের কথা বলা হয়েছে তাও বাস্তবসম্মত নয়। ওনারা যদি বলেন যে 25% ঔষধ আমাদেরকে বানাইতে হবে, আমি যদি প্রশ্ন করি আজকে সরকারকে যে ওনারা 25% যে আমাদের উপরে এমবার্গো দিচ্ছেন বা বাধ্য করতেছেন, এটা কোন যুক্তিতে? ওনারা সরকার আমাকে কি বেনিফিট দিচ্ছেন যে তোমাকে আমি এই বেনিফিট দিচ্ছি, এর বিনিময়ে তোমাকে 25% এসেনশিয়াল ড্রাগস বানাইতে হবে? কোনো ট্যাক্স বেনিফিট, কোনো ভ্যাট বেনিফিট, কোনো সফট লোন, ইনভেস্টমেন্ট বেনিফিট, লো কস্ট ল্যান্ড অর এনিথিং, কোথাও তো কোনো ধরনের বেনিফিট নাই। তাহলে আমি কেন বাধ্য হব ওনাকে এটা দিতে? এই সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। সরকারি কোনোভাবে আমরা কোথাও থেকে সেই তালিকা পাচ্ছি না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায়ের দিন পিছিয়েছে। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। মঙ্গলবার সকালে এই মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় ২৮ হত্যা মামলায় বিজিবির কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামিপক্ষ। আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যেই সুযোগ বা সময়, তাদের এই সময় লাগতেই পারে। তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের সদস্য নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে যৌথ বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। র্যাব ৭-এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক জানান, সব প্রবেশ ও বের হওয়ার পথ চেকপোস্ট দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতি চলছে, তবে কখন অভিযান শুরু হবে তা বলা যাচ্ছে না। সন্ত্রাসী হামলায় আহত ৩ জনের অবস্থা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি। ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব।
শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। আন্দোলনকারীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান আগামীকাল দুপুর 12টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সন্ধ্যায় শাকসু নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, হাইকোর্টের আদেশে 2025-26 মেয়াদের শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। আজ এই নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নানা পদ্ধতিতে কাজ করছে পর্যবেক্ষকরা। মূলত নির্বাচনের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সকলের অংশগ্রহণ, এই তিনটি বিষয়কেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজধানীতে অ্যালায়েন্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। নির্বাচনে পর্যবেক্ষকরা কি কাজ করছেন এবং কিভাবে করছেন সেসব বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানাতেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। তারা বলেন, নির্বাচনের দিন ছাড়াও নমিনেশন, ক্যাম্পেইন, পোস্টাল ভোট, রিসোর্স সহ নির্বাচনের সাথে জড়িত সকল বিষয় মনিটর করা হচ্ছে। নির্বাচনে জয়ী হলে অর্থনীতির সাথে পুঁজিবাজারও সংস্কার করবে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার রাজধানীতে এক সম্মেলনে দল দুটির নেতারা একথা জানান। সম্মেলনে আলোচকরা খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব দেন। আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ, সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর নিয়ে মঙ্গলবার রাজধানীতে সম্মেলন আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ। সম্মেলনে আলোচকরা জানায়, প্রতিবেশী ভারতে বাজার মূলধন তার জিডিপির শতকরা প্রায় 60%, আর পাকিস্তানের শতকরা প্রায় 40%। সেদিক থেকে দেশে একটি কার্যকরী পুঁজিবাজার গড়ে তুলতে চাইলে শুধু বেসরকারি বিনিয়োগই নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগও পুঁজিবাজারে নিয়ে আসতে হবে। That was not the price discovery, that is actually prescribed price by the commission. বাজার সংস্কারের জন্য শুধু পুঁজিবাজার নয়, পুরো বাজার কেন্দ্রিক ব্যবস্থার সংস্কার করতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আরও আধুনিক হতে হবে। Naturally, রাজনীতিবিদরা বলেন, সরকার গঠনের সুযোগ পেলে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবেন তারা। This does not mean a sudden or disruptive shift in the economic system. সরকার গঠনের সুযোগ পেলে শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দিলেও বর্তমান প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বহাল রাখা হবে। অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজারের অগ্রগতির জন্য কাজ অব্যাহত থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা আসলে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে। প্রাতিষ্ঠানিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের মাধ্যমে নিয়মকানুন শিথিল করা দরকার, যাতে দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হয়। সম্মেলনে আলোচকরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা এবং খেলাপি ঋণ কমিয়ে আনার ওপর জোর দেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবে বিদেশিদের জন্য কমতে যাচ্ছে কাজের সুযোগ। নিজেদের নাগরিকদের জন্য 2 খাতে 60% কর্মক্ষেত্র কার্যকরের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এবার প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে মার্কেটিং এবং সেলস খাতে নিজ দেশের নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরির ব্যবস্থা করছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সরকারি ঘোষণার 3 মাস পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রণালয় আরও জানায়, এর ফলে কর্মক্ষেত্রে মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি সৌদির নাগরিকদের চাকরির স্থিতিশীলতা নিশ্চিত হবে। সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সহ অন্যান্য দেশের নাগরিকদের দেশটিতে চাকরি চ্যালেঞ্জের মুখে পড়বে। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ, কাল প্রতীক বরাদ্দ। ঢাকার 20 আসন থেকে সরলেন 27 জন। দেশ উদার না উগ্রপন্থীদের হাতে যাবে, নির্ধারণ হবে আগামী নির্বাচনে, জানালেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, পলিসি সামিটে জামায়াত আমির। ওষুধের মূল্য বেঁধে দেয়া অযৌক্তিক, বলছেন উৎপাদনকারীরা। বাধ্যবাধকতার বিষয়টি বাজার বিরোধী।
এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।